ইয়ার স্টুডেন্ট, তখনও আমাদের এখানে সবার মুখে মুখেই ছিল উত্তরবঙ্গের একমাত্র ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। এই কথাটা শুনতে কেমন লাগতো স্যার? এখন আপনার কম্প্যারিজনে অনেকেই আসছেন, কিন্তু তখন থেকে একাই একটা জায়গায়, মানে অনেকটা এক নায়কতন্ত্রের মতো আপনার জন্য। কেমন লাগতো স্যার? এই জব সেক্টর এআই দ্বারা হুমকির সম্মুখীন হচ্ছে, সেক্ষেত্রে আপনি রোবোটিক ডেন্টিস্ট্রির ব্যাপারে যদি কিছু বলতেন, যে আপনারা যারা সিনিয়র স্যাররা আছেন, ম্যাডামরা আছেন, ডেন্টিস্ট্রির ব্যাপারে এআই এর ভূমিকাটা কিরকম হতে পারে বলে মনে করেন? যে ওনার তো বিসিএস ডিগ্রি করা নাই, তো যাই হোক বিসিএস ডিগ্রি করা আমার নাই। আমি মনে করি যে আমি একজন বিসিএস ফেলিওর ডক্টর, তারপর তো আমি চলতেছি, মাশাআল্লাহ চলতেছি না। আমি মনে হয় আর 8-10 জনের মতোই আমিও ভালোভাবেই চলতেছি। সবার সঙ্গে কথা বলা এবং ক্যামেরার সামনে কথা বলার মধ্যে আসলে অনেক পার্থক্য। যারা কখনো ক্যামেরার সামনে আসেন নাই তারা আসলে এই জিনিসটা বুঝতে পারবে না যে ক্যামেরার সামনে কথা বলাটা অনেকটাই জড়তা। তবে এটা যখন তুমি ফার্স্ট আমার কাছে আসলা, বললা, তো একটা তো সবার মিডিয়ার সামনে বা ক্যামেরার সামনে কথা বলার একটা আগ্রহ থাকে, আগ্রহটাও ছিল। প্লাস তুমি যে এই কথাগুলো বলবা, এই কোশ্চেনগুলো করবা, এগুলো তো আমার আগে থেকে মানে প্রি ফর্ম যে বলবো যে আগে থেকে যে স্ক্রিপ্ট রেডি করা সেটা ছিল না। আমিও ভাবতে পারিনি এই কথাগুলো বলবা। অনেক পার্সোনাল কথাবার্তাও বের হয়ে আসলো, প্লাস প্রফেশনাল কথাবার্তা হলো। সব মিলাই ভালো মনে হলো, খারাপ না। ভবিষ্যতে যদি আরও এই ধরনের কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করো, আমি মনে হয় বসবো তোমাদের সঙ্গে। অধ্যাপক আ.ন.ম. মুসা সিদ্দিক জুয়েল, এত বড় একটা নাম, আপনার ফ্যামিলি মেম্বাররা কি আগে থেকেই জানতো আপনি এরকম বিশাল একটা ব্যক্তিত্বের অধিকারী হবেন? হাসির কথা বললাম। আজ আমরা দাঁতের জগতের এক সুপরিচিত মুখ, আমাদের সবার পরিচিত ডাক্তার আ.ন.ম. মুসা সিদ্দিক জুয়েল স্যারের সাথে সময় কাটানোর একটা সুবর্ণ সুযোগ পেয়েছি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার, আপনার কাছে জানতে চাই, মানে আপনার এই দাঁতের জগতে আসার পিছনের গল্পটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। ধন্যবাদ একটা ভালো কোশ্চেন করার জন্য। আসলে আমরা প্রফেশন আসলে চুজ করি এইচএসসির পরে, এইচএসসি এক্সামের পরে। এসএসসি এবং এইচএসসি দুটো রেজাল্ট মিলেই নিজের যতটুকু না চাওয়া পাওয়া থাকে, ফ্যামিলির চাওয়া পাওয়াটাই আসলে সবচেয়ে বেশি থাকে। তো বিভিন্ন প্রফেশন আছে, তার মধ্যে ডাক্তারি প্রফেশনটাই আসলে সব ফ্যামিলি আমার মনে হয় চুজ করে। ফার্স্ট অপশান থাকে ডাক্তারি প্রফেশন। এখন ডাক্তারি পড়তে গেলে আবার দুটো অপশান থাকে, যে মেডিকেলে এমবিবিএস পড়াবে নাকি বিডিএস পড়াবে। তো সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট অপশান সবাইরই এমবিবিএস অপশানটাই থাকে। আমার ফ্যামিলি বা আমার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম ছিল না। তো এমবিবিএস পরীক্ষা দেয়া হলো। এমবিবিএস পরীক্ষার পরে যাই হোক সেক্ষেত্রে অনেক এমবিবিএসে হলো না, পরে বিডিএসে, তারপরে বিডিএস পরীক্ষা দেওয়া। কারণ বিডিএস এবং এমবিবিএস দুটো অপশন ছাড়া তো আসলে ডাক্তার হওয়ার অন্য কোনো আর অপশন নাই। যাই হোক তারপরে বিডিএসে আসা। আচ্ছা স্যার, স্যার আপনি আমাদের উত্তরবঙ্গের মানুষের জন্য একটা পরিচিত মুখ হয়ে উঠেছেন 2013 সাল থেকে। তার আগে আমাদের উত্তরবঙ্গের বিশেষ করে মানুষরা দাঁত মানেই কিছু চিকিৎসা যে আছে দাঁতের, এত কিছু এনারা জানতো না। তারপর স্যার আপনার এই 2013 সাল থেকে রংপুরের জার্নিটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। ভালো কথা বলছো। 2013-এ রংপুরে আমার আসা। তো ঢাকায় যখন এফসিপিএস ট্রেনিং করলাম, তখন ঢাকা মেডিকেলে এবং ঢাকা ডেন্টাল কলেজে আসলে দেখতাম যে নর্থ বেঙ্গল থেকে প্রচুর পরিমাণে পেশেন্ট আসতেন মুখের ক্যান্সার নিয়ে। তো ওই সময় আমার আসলে একটা চিন্তাভাবনা ছিল যে আমরা দেখতাম যে হাসপাতালে 100 জন রোগী যদি আমি ধরি, মানে ক্যালকুলেশনের জন্য, তো দেখা যেত যে 50 থেকে 60 জন পেশেন্টই নর্থ বেঙ্গল থেকে আসতেন, মানে মুখের ক্যান্সার নিয়ে। তো নর্থ বেঙ্গলে ক্যান্সারের আসলে মেইন কারণ যেটা, আমরা এদিকে যে পান সুপারি, জর্দা, গুল, এগুলো আসলে আমরা নর্থ বেঙ্গলের মানুষজন বেশি ইউজ করি আমার কাছে যেটা মনে হয়। বা আমি নিজেও যেহেতু রংপুরের ছেলে, তো তারপরে মনে হলো যে রংপুরে আমি যদি আসার পরে বিশেষ করে ক্যান্সারের উপরে, ওরাল ক্যান্সার, মুখের ক্যান্সারের উপরে একটা জোর বা গুরুত্ব দিব, এবং মুখের ক্যান্সারের জন্য আলাদাভাবে কোনো স্ক্রিনিং বা কিভাবে আসলে এটাকে
মোটিভেট করা যাবে, ইমপ্রুভ করা যায়, সেই থিঙ্কিং থেকেই আসলে রংপুরে আসা। তো তারপর থেকেই আমি মুখের ক্যান্সার এবং সেই সাথে আমাদের যে সাবজেক্ট এটা হচ্ছে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি। ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে আরও অনেক স্কোপ আছে, যেগুলো বিশেষ করে অ্যাক্সিডেন্টের পরে যে মুখের চাবালি বা হাড্ডিগুলো যে ভেঙে যায় এগুলোর চিকিৎসা, মুখের বিভিন্ন ধরনের সিস্ট, টিউমার, এগুলো তো আছেই। সবচেয়ে বেশি আমার যে এমফেসিস সেটা হচ্ছে মুখের ক্যান্সারের উপরে গুরুত্ব দেওয়া। ক্যান্সার বিশেষ করে আর্লি স্টেজে যদি ডায়াগনোসিস করা যায় তাহলে অনেকাংশেই অনেক লাইফকে সেভ করা সম্ভব। তো মেইন এই উদ্দেশ্য থেকেই আমার আসলে এই রংপুরে চলে আসা এবং রংপুরেই প্র্যাকটিস বা চিকিৎসা শুরু করা। স্যার, আমরা যতদূর জানি রংপুর হচ্ছে তামাকের জন্য বিখ্যাত। যেহেতু স্যার আপনি ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, তো আপনি যখন রুগীগুলোকে ডিল করেন, ম্যাক্সিমাম রুগী কি এরকম হয় যে তারা তামাক বা পান, সুপারি, জর্দা এসবের সাথে যুক্ত থাকে, বা তাদের এরকম ডেইলি লাইফে তারা হচ্ছে পান, জর্দা, তামাক, সিগারেট এগুলো খেয়ে থাকে বা পান করে থাকে? এগুলোকে আপনার কি রকম প্রতিবন্ধকতা মনে হয়? হ্যাঁ, বলা চলে ম্যাক্সিমাম বলতে আসলে ম্যাক্সিমাম আমরা কাকে বলি, মোর দেন 50% যদি হয় তাহলে সেটা আসলে ম্যাক্সিমামের দিকেই চলে আসে। তো আমার কাছে মনে হয়েছে মোর দেন 50% না, মোর দেন 70% যে পেশেন্ট আমি পাই, মুখের ঘা, মুখের ক্ষত বা মুখের আলসার, মুখের ক্যান্সার, তো মোর দেন 70% পেশেন্টই হিস্ট্রি দিচ্ছে বা হিস্ট্রি দেয় যে কোনো না কোনো সময় হয়তো, এখন যেমন গতকালই আমি একজন পেশেন্টকে দেখলাম, তো বললাম ওনার মুখে বোঝাই যাচ্ছে যে এটা একটা ক্যান্সারের ঘা হবে। তো এটাকে অনেক প্রক্রিয়ার মাধ্যমে, অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের এটাকে ডায়াগনোসিস করতে হয়। তো তাকে আমি জিজ্ঞেস করলাম পান সুপারি খেয়েছেন কি না, বললো যে না এখন আর খাই না, আমি অনেক আগেই খাওয়া ছেড়ে দিয়েছি। কিন্তু তার হিস্ট্রি তার মানে বলতেছে সে একসময় পান সুপারি খেত এবং পান সুপারির সঙ্গে জর্দা, গুল এগুলো ইউজ করতো। তো সেক্ষেত্রে দেখা যায় যে হয়তো অনেকেই সচেতনতার কারণে এখন বন্ধ করে দিয়েছেন, কিন্তু কোনো না কোনো সময় তার এক্সপোজার ছিল, পান সুপারি, জর্দার এক্সপোজার ছিল। তো সেক্ষেত্রে আমি বলবো ম্যাক্সিমামই মোর দেন 70% যে আমাদের কাছে রোগীগুলো আসেন তার মোর দেন 70%ই পান সুপারি, জর্দার হিস্ট্রি থাকে তাদের কাছে। জি স্যার। স্যার, আপনি 2023 সাল থেকে রংপুর ডেন্টালের প্রিন্সিপাল হিসেবে যুক্ত আছেন। স্যার, আপনার হচ্ছে এই কর্মব্যস্ত জীবনটাকে আপনি কিভাবে ব্যালেন্স করছেন? যেহেতু প্রিন্সিপাল মানেই হচ্ছে অনেক দায়িত্ব, আবার সেখানে আপনি একজন প্রতিষ্ঠিত মাশাআল্লাহ সার্জন, ডেন্টাল সার্জন, নিজের একটা প্রতিষ্ঠান আছে, এগুলোকে কিভাবে ব্যালেন্স করছেন স্যার? আসলে কিছু জিনিস বা কিছু বিষয় থাকে যেগুলো হ্যাবিচুয়েটেড হয়ে যেতে হয়। আমি প্রিন্সিপাল হওয়ার আগ পর্যন্ত আমি কখনোই এটা আসলে মিলাতে পারিনি যে প্রিন্সিপাল হওয়ার পরে আমার কাছে যেটা মনে হয়েছিল যে আমার দ্বারাই সম্ভব না। তাছাড়াও আমি আসলে একটু আরামপ্রিয় মানুষ, আমি একটু সময় পাইলেই হয়তো একটু ঘুমানো যায় কিনা, সময় পেলে একটু কোথাও যাওয়া যায় কিনা, হ্যাঁ সব সময় আমি স্কোপগুলোর খোঁজ করি। কিন্তু আমি কখনো কল্পনা করতে পারিনি যে প্রিন্সিপাল হওয়ার পরে এভাবে অ্যাডজাস্ট করতে পারবো। তো যাই হোক, এটা আসলে আমার কাছে মনে হয়েছে অ্যাডজাস্টমেন্ট আর কি। তো প্রিন্সিপাল যখন হলাম, হওয়ার পরে ইনিশিয়ালি চাপটা একটু বেশি মনে হলো। এখন যেমন আর আসলে এরকম কিছু মনে হয় না। এখন এটা আবার আগের সেই রুটিনের মতোই হয়ে গিয়েছে যে সকালে অফিসে আসতে হবে, তারপরে অফিস থেকে বাসায় গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার চেম্বার প্র্যাকটিসের জন্য বিকেলে যেতে হয়, আবার বাসায় ফিরে আবার ফ্রেশ ট্রেশ হয়ে রাত্রে ঘুমটুম দিয়ে আবার যেগুলো ডেইলি অ্যাক্টিভিটিস থাকে এগুলো শেষ করে আবার পরের দিন আসতে হয়। এটা একটা নর্মাল রুটিনের মতো হয়ে গেছে এখন আর অত বেশি প্রবলেম মনে হয় না। আচ্ছা স্যার, জানি যে ম্যাডাম হচ্ছে এমবিবিএস ব্যাকগ্রাউন্ডের আর আপনি বিডিএস। যেহেতু এমবিবিএস বিডিএস দুজনই একই বাসায়, আপনার কাছে কিভাবে মনে হয় যে একজন সুস্থ স্বাভাবিক মানুষকে বেঁচে থাকতে হলে এমবিবিএস বিডিএস দুটার হচ্ছে একটা সামঞ্জস্য লাগে? যেহেতু আমরা জানি যে এখন অনেক দিন দিন অনেক ওরাল ক্যান্সারের সংখ্যা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে এমবিবিএস বিডিএস কে পাশাপাশি রেখে কিভাবে হচ্ছে ব্যালেন্স করে চলছেন, এটা আমাদেরকে একটু বলেন স্যার। না, ব্যালেন্সটা আমার জন্য আমার মনে হয় ভালো। যে এমবিবিএস যে লাইফ আমরা যদি অ্যানালাইসিস করি, দেখা যায় যে বিডিএস ডাক্তারদের চেয়ে কিন্তু এমবিবিএস ডাক্তারদের লাইফের যে স্ট্রাগলটা বা লাইফের যে বলবো যে প্রফেশনের সঙ্গে যে টাইম
এক্সপ্যান্ডিং টাইমটা এটা আসলে আরও অনেক বেশি। সেই হিসাবে বিডিএস ডাক্তারদের আসলে জাস্ট চেম্বার করা বা অফিস করা, এসে চলে আসা, কিন্তু এমবিবিএস ডাক্তারদের অনেকেই দেখতে হয় যারা সার্জারি রিলেটেড, গাইনি রিলেটেড, অপারেশন রিলেটেড একসময় বিকালে চেম্বার করেন, আবার রাত 2টা 3টা 4টা পর্যন্ত অনেক সময় অপারেশন করতে হয়। তো সেক্ষেত্রে এমবিবিএস ডাক্তাররা এই জিনিসটা কিন্তু তাদের ট্রেনিং লাইফ থেকেই তারা অভ্যস্ত হয়ে আসছেন। তো আমার ক্ষেত্রে আমার মনে হয় এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট যে আমার ওয়াইফ অ্যাজ এ এমবিবিএস ডাক্তার, সে জানে যে ডাক্তারদের লাইফটা এরকম। আর বিডিএস ডাক্তারদের মধ্যে ম্যাক্সিলোফেশিয়াল সার্জনদের ক্ষেত্রে অপারেশন থাকে, অনেক সময় অপারেশনের জন্য অনেক রাত্রে আসতে হয় যদি অপারেশন বড় ধরনের কোনো অপারেশন থাকে। তো সেক্ষেত্রে আমার ফ্যামিলিতে যেহেতু আগে থেকে আমার ক্ষেত্রে আসলে এটা এখন কোনো আর প্রবলেম হয় নাই, বা প্রথম থেকেও হয়নি প্রবলেম। স্যার, আপনার একটু নামটা নিয়ে আমি শুনতে চাচ্ছি। অধ্যাপক আ.ন.ম. মুসা সিদ্দিক জুয়েল, এত বড় একটা নাম, আপনার ফ্যামিলি মেম্বাররা কি আগে থেকেই জানতো আপনি এরকম বিশাল একটা ব্যক্তিত্বের অধিকারী হবেন? হাসির কথা বললাম। যাই হোক, এই নামটা নিয়ে অনেকেই বলে আসলে যে এত বড় নাম। তো আমার এক রুগী এক সময় আমাকে একদিন ফোন দিয়ে বলেন, ডাক্তার আনাম মুসা বলছেন? তা আমি আসলে মিলাইতে পারছিলাম না আনাম মুসা কি। তো যাই হোক, তারপরে বুঝতে পারলাম যে না, মানে আ.ন.ম.টাকে শর্টকাটে আনাম মুসা বলছেন। আমি বুঝতে পারলাম যে না, আমাকেই বলতেছেন। জি, আমি বলছি। তো যাই হোক, এখানে আসলে অধ্যাপকটা তো অনেক পরে হলো। আমার আসলে একটা নিক নেম, যেটা ফ্যামিলিগতভাবে ডাক নেম, সেটা আসলে জুয়েল। এই নামটা আসলে আমার স্কুল লাইফ থেকে এই নামটা এস্টাবলিশ, বা আমার গ্রামের বা এলাকায় যারা, তারা জুয়েল নামেই চেনেন। কিন্তু আমি আসলে যখন মেডিকেল প্রফেশনে পড়া শুরু করলাম, ডেন্টালের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে, আমি কিন্তু আমার মুসা নামটাকে এস্টাবলিশ করেছি আর কি। তো আমার কলেজ, তারপরে পোস্ট গ্রাজুয়েশন ইনস্টিটিউট এবং প্র্যাকটিস ফিল্ডে অনেকেই কিন্তু সবাই কিন্তু এখন মুসা নামেই আমাকে চেনেন। তো আমাদের মুসলিম হিসাবে প্রত্যেকটা নামের সামনেই তো আসলে মোহাম্মদ থাকে। তো মুসার সামনে একটা মোহাম্মদ মুসা। আর যদি এমনি বলবো যে আসলে ব্যাকগ্রাউন্ডটা তো আমি জানি না, আমার কাছে যেটা মনে হয়েছে দুষ্টমির ইয়াতে যদি বলি, তা আসলে অনেক বোনের পরে, 5 বোনের পরে আমি আসলে ভাই একটাই ছিলাম, বা 5টা মেয়ে হয়েছেন, তারপরে একটা ছেলে হয়েছে। আমার মনে হয় এটার কারণেই তখন মা হয়তো একটা নাম রাখছেন, আবার নানি একটা নাম রাখছেন, আবার দাদি আর একটা নাম রাখছেন। এখন সবাইকে সন্তুষ্ট করার জন্য আমার কাছে মনে হয় এই আতে আবু, নতে নোমান, মতে মোহাম্মদ, তারপরে মুসা, তারপরে সিদ্দিক। আমি অনেকেই মানে দুষ্টমি শুরুই অনেকেই বলি যে আসলে আমার মনে হয় বিভিন্ন জন বিভিন্ন নাম রাখার কারণে কারোর নামটাই বাদ দেওয়ার দরকার হয়নি, সবগুলোকেই কম্বাইন নমা মুসা সিদ্দিক রেখে দিয়েছে। আচ্ছা স্যার। স্যার, আমরা অনেক সময় শুনি একটা প্রবাদ প্রবচন আছে যে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বুঝে না। আপনার কি এটা মনে হয় যে এই কথাটা অনেক অংশেই সত্যি? হ্যাঁ, আসলেই সত্যি। তো এখন দাঁতের মর্যাদা বলতে এটা বিভিন্নভাবে অ্যাসেস করা যায়। এটা শুধু দাঁতের না, আসলে এটা তো একটা যে বলবো যে প্রবাদ, এটাকে একটা এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে। তো দাঁতটার ক্ষেত্রে রিয়েলাইজেশনটা বেশি হয়। যেমন একজন মানুষের যদি চোখ না থাকে, সে আসলে বুঝতে পারে যে চোখের মূল্য কতটুকু, কিন্তু চোখটা তো আসলে আর অ্যাভেলেবেল নষ্ট হয় না, বা কানটা তো বা নাকটা তো অ্যাভেলেবেল না যে নষ্ট হয়ে যায়। কিন্তু দাঁতটার ক্ষেত্রে, কারণ দাঁত আসলে 32টা, দাঁতটা নষ্ট হওয়ার পসিবিলিটি মানুষের বেশি থাকে। 32টা দাঁতের মধ্যে কোনো না কোনো দাঁতে তো প্রবলেম হবেই। আর একটা দাঁতে যখন প্রবলেম হয়, তখন বিভিন্নভাবে আসলে প্রবলেমটা তৈরি হয়। ব্যথা দিয়ে শুরু, আবার সেই দাঁতের ট্রিটমেন্ট করতে গেলেই দাঁতের ট্রিটমেন্ট অনেক ব্যয়বহুল, সেটা সবাই জানে, দেশে বিদেশে সব জায়গায়। তো তখন মনে হয় যে কেন আগে যত্ন নিলাম না, যত্ন নিলে তো এই প্রবলেমটা হতো না, এই কষ্টটাও সহ্য করতে হতো না, আবার এই খরচটাও পড়তো না আর কি। তো আমার মনে হয় এইগুলো অভিজ্ঞতা থেকেই এই এই প্রবাদটা এসেছে যে দাঁত থাকতে দাঁতের যত্ন নেওয়া উচিত, বা দাঁত থাকলে দাঁতের যত্ন নেয়নি বলেই এখন এই সমস্যাটা হয়েছে, এই আর কি। আচ্ছা স্যার। স্যার, আমরা যারা এমবিবিএস ডাক্তার আছি, তারা যেমন পেশেন্ট চেম্বারে ঢুকলে অ্যাপিয়ারেন্স দেখি যে কিভাবে আসছে, হেঁটে আসছে কিভাবে, অনেক ডায়াগনোসিস ওখান থেকে বোঝা যায় অ্যাপিয়ারেন্স থেকে। তো অ্যাজ এ ডেন্টাল সার্জন, আপনি যখন একটা পেশেন্ট আসে, বা কেউ একজন, জেনারেলি যে কোনো একজন মানুষের সাথে যখনই আপনার প্রেজেন্টেশন হচ্ছে বা মিট হচ্ছে, তখনই আপনি নিশ্চয়ই আগে দাঁতটা খেয়াল করেন। কারণ আমি যেদিন আপনার সাথে কথা বলতে গিয়েছি, সেদিনও আপনি আমার সাথে ডিরেক্ট প্রথমে বলছেন, এই তোমার দাঁতে ব্রেস লাগবে। তো
তোমার দাঁত রোটেট হয়ে গেছে, তোমার এটা 8 মাস লাগবে। আসলে স্যার এটা কি হচ্ছে অভ্যাস হয়ে গেছে, নাকি হচ্ছে মানে প্র্যাকটিস করতে করতে অটোমেটিক চোখটা দাঁতে চলে যায়? হ্যাঁ, এটাই বলতে পারো, প্র্যাকটিস করতে কিন্তু অটোমেটিক দাঁতেই চোখ চলে যায়। যার সঙ্গে কথা বলি, শুধু সামনাসামনি তোমার সঙ্গে কথা বলেছি তারা, ইভেন টিভি কোনো প্রোগ্রাম দেখতে গেলে, কোনো নাটক বলো বা কোনো মুভি বলো বা কোনো নিউজ রিপ্রেজেন্টার বলো, দেখতে গেলে আসলে দাঁতের চোখ চলে আসে। হ্যাঁ, এই কিছুদিন আগে যেমন ইয়াতে দেখলাম একটা নিউজ, একটা ভাইরাল হলো, একটা মেয়ে তার প্যারেন্টসের এগেনস্টে যে কেস দিল, সবাই দেখেছে। তো আমি এই নিউজটা দেখার আগেই দেখতেছি তো দাঁতগুলো, সামনের দাঁতগুলো সব বাঁকা হয়ে আছে। তো আসলে এমন হয়ে গেছে যে চোখ আগে দাঁতেই চলে যায়। স্যার স্যার একটু ফান করলাম। আর আমার একটা কথা জানার ছিল স্যার, যে আমরা যারা হচ্ছে নতুন চিকিৎসক আছি, মানে সেটা হোক এমবিবিএস বা বিডিএস, বিশেষ করে আমি বিডিএসটাই বলবো, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ শুধু ডাক্তার মানে মনে করে কি এমবিবিএস ডাক্তার, আর বাকি সব পরে হচ্ছে অন্য ক্যাটাগরিতে, যেমন ডিএমএফ, পল্লী চিকিৎসক, এরা কোয়াক। কিন্তু বিডিএস এ যে অনেক বেশি অপরচুনিটি আছে, বাইরের দেশে রিকগনাইজড কিছু ডিগ্রি আছে, এগুলোর ব্যাপারে যদি স্যার একটু কথা বলতেন নতুনদের জন্য। বলেছো প্রফেশনাল ক্যারিয়ার নিয়ে কথা বলেছো। আসলেই আমাদের দেশের পার্সপেক্টিভ যদি বলি, আমাদের দেশ না, আশেপাশে যে সমস্ত কান্ট্রি আছে, ইন্ডিয়া, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, চীন, বা আমাদের এই যে সাবকন্টিনেন্টের যেগুলো দেশগুলো আছে, এগুলোতে আসলে বিডিএসদের চেয়ে এমবিবিএসদের সোশ্যাল স্ট্যাটাস, সোশ্যাল মূল্যায়ন আমার কাছে বেশি মনে হয়েছে। এবং বাংলাদেশে এটা আরও প্রকট বলবো, যে ডাক্তারদেরকে আসলে ডাক্তার মানেই এমবিবিএস ডাক্তার মনে করে, বিডিএস ডাক্তারদেরকে আসলে ওইভাবে মনে করে না, প্রথমে মনে হয় না আর কি। কিন্তু যখন দাঁতের প্রবলেম শুরু হয়, যেমন আমার চেম্বারে যে এক্সাম্পল, আসলে এগুলো বলবো যে অভিজ্ঞতা থেকে, আসলে অভিজ্ঞতা থেকেই। তো আমার এখানে চিকিৎসা করাতে যারা আসেন তাদের অনেকেই কিন্তু বলেন যে 2 ছেলে মেয়ে বা 3 ছেলে মেয়ে যেটাই হোক, একজনকে এমবিবিএসে পড়াবো, একজনকে বিডিএসে পড়াবো। আবার যখন দাঁতের ব্যথা নিয়ে আসে, অনেক দাঁতের প্রবলেম নিয়ে আসে, তখন মনে করে যে না, মেয়ে তো এমবিবিএস আছে, জামাইকে কিন্তু বিডিএসে বানাবো, ডাক্তার বানাবো। তো এখন এটা আসলে চেঞ্জ হচ্ছে। আগে ছিল কি, ডেন্টিস্ট্রি মানেই ছিল জাস্ট দাঁত রিলেটেড, এই দাঁত তোলা, এই দাঁত লাগানো, দাঁত ফেলে দেয়া আর দাঁত লাগানো, দাঁত বা দাঁত বাধাই করা আসলে। কিন্তু এখন ডেন্টিস্ট্রির মধ্যে এমবিবিএসের যেরকম অনেকগুলো ব্রাঞ্চ আছে, যেমন নিউরোসার্জারি, তারপরে অর্থোপেডিক সার্জারি যেমন ব্রাঞ্চ আছে, যে অনেকে কি বলবো যে হিপ প্রস্থেসিস, নি প্রস্থেসিস বা প্রস্থেটিক সার্জন, সব সাবজেক্টের যেরকম আর কি ব্রাঞ্চ হয়ে গেছে, ডেন্টিস্ট্রির কিন্তু এখন অনেক ব্রাঞ্চ আছে। যেমন আঁকা বাঁকা দাঁত যাদের থাকে, তাদের একটা ব্রাঞ্চ আছে আমাদের অর্থোডন্টিক্স বলি। এই অর্থোডন্টিক্সের উপর তার আঁকা বাঁকা দাঁতের প্র্যাকটিস করতেছে। যেমন আমি ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, মুখের যে সমস্ত অপারেশন, কাটা ফাঁসা যেগুলো কাজগুলো করতে, এগুলো আমরা করি। তারপরে বাচ্চাদের চিকিৎসার জন্য আলাদা ব্রাঞ্চ হয়েছে, পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি, এরকম বিভিন্ন আরও ব্রাঞ্চ আছে, প্রোস্থোডন্টিক্স, তারপরে ডেন্টাল পাবলিক হেলথ, পেরিওডন্টোলজি, এরকম অনেকগুলো ব্রাঞ্চ হয়েছে। মানে আগে যে দাঁত লাগানো এবং দাঁত ফেলে দেওয়া লিমিটেড ছিল, এখন কিন্তু এরকম লিমিটেড নাই। এখন দাঁতের মধ্যেই কিন্তু অনেক 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 ব্রাঞ্চ হয়েছে। এবং তুমি শুনলে অবাক হয়ে যাবা, আজকেই সকালে আমাদের যে প্রফেসর ডক্টর জাবেদ আক্তার স্যার আছেন, উনি আমাকে একটা হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠালেন। কি লিঙ্ক পরে আমি নিজেই তো বুঝতে পারছিলাম না, 2-3 বার পড়লাম যে আমাদের যে এখানে ক্যানাইন দাঁত আছে, ক্যানাইন দাঁত থেকেই তারা যে রেটিনা যে ড্যামেজ হয়েছিল, রেটিনা ড্যামেজ রিপেয়ার করেছে ক্যানাইন দাঁতকে ইমপ্ল্যান্ট করে। ক্যানাইন দাঁতকে ছোটোভাবে মাইক্রোটোম বা পিস করে মানে বাক্কাল স্পেসের মধ্যে ঢুকায় দিয়ে রেখে, ওখানে কি করে আমি জানি না, জাস্ট খালি শর্টকাটে পড়লাম জার্নালটা, যে ওখান থেকে কি করে রেটিনা প্রস্থেসিস করেছে। তো আমি স্যারকে আবার রিপ্লাইও করলাম যে স্যার, আমি কোনোভাবেই আমার মাথায় এটা ঢুকতেছে না, এটা কীভাবে পসিবল যে টুথ থেকে রেটিনা রিপ্লেসমেন্ট। তো আসলে ডেন্টিস্ট্রি কোন লেভেলে চলে গেছে, আমরা বাংলাদেশে বসেও কিন্তু আসলে এটা অ্যাসেস করতে পারবো না যে ডেন্টিস্ট্রিটা আসলে কোন লেভেলে চলে গেছে, মলিকুলার লেভেল থেকে শুরু করে ন্যানো লেভেলে চলে গিয়েছে। তো যার কারণে মানুষ কিন্তু আস্তে আস্তে ডেন্টিস্ট্রির প্রতি আবার নতুন করে আগ্রহ তৈরি হচ্ছে মানুষের। এই কয়েকদিন আগেই আমাদের একটা পেজ আছে, যে লিঙ্কডইন একটা পেজ আছে, যার প্রফেশনাল পেজ। লিঙ্কডইন পেজে বাইরের দেশের একজন একটা পোস্ট দিয়েছিলেন যে হুইচ প্রফেশন ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল প্রফেশন ইন হেলথ প্র্যাকটিস। তো ওখানে কিন্তু অনেক কমেন্ট আসছে। কেউ দিয়েছেন প্লাস্টিক সার্জন, কেউ দিয়েছেন থোরাসিক সার্জন। তো
মোস্ট অফ দ্য কমেন্টে কিন্তু ছিল ডেন্টিস্ট্রি। তার মানে আবার সে দিয়েছে যে ডেন্টিস্ট্রি ইন ডিপেন্ডস অন দ্য কান্ট্রি টু কান্ট্রি, মানে কোনো দেশে হয়তো যেমন বাংলাদেশের মতো দেশে ডেন্টিস্ট্রি কোনো মূল্যায়ন নাই বা কম মূল্যায়ন, অথচ অন্য কোনো কান্ট্রিতে যেন আমেরিকাতে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে যান সে সমস্ত দেশে কিন্তু ডেন্টিস্ট্রি মূল্যায়ন টপ মোস্টে ডেন্টিস্ট্রি মূল্যায়ন। তো আমার মনে হয় আমাদের মতো দেশগুলোতেও একটা সময় চলে আসবে যখন ভালো ধরনের ট্রিটমেন্ট চালু হবে, তখন ডেন্টিস্ট্রিতে আবার সবাই পড়ার আগ্রহ পোষণ করবে এবং ডেন্টিস্ট্রিকে একটা ভালো প্রফেশনাল স্ট্যাটাসে নিয়ে যাবে বলে আমার মনে হয়। 2023 সালে প্রিন্সিপাল হিসেবে যোগদানের পর এই 2 বছর আপনি আমাদের রংপুর ডেন্টাল কলেজের কি কি উন্নয়নের দিকে বেশি আলোকপাত করেছিলেন, বা আপনার হচ্ছে চেষ্টা ছিল যে এই জায়গাগুলোতে আরো ইমপ্রুভমেন্ট দরকার, ওগুলো যদি বলতেন। কারণ আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে পুরাতন ডেন্টাল প্রতিষ্ঠান হচ্ছে রংপুর ডেন্টাল কলেজ আমার জানা মতে। তো সেক্ষেত্রে দেখা যায় যে এখানে দিন দিন হচ্ছে স্টুডেন্টের সংখ্যা বা ডাক্তারদের সংখ্যা আগ্রহ কিছুটা হলেও বেড়েছে। আপনি আসার পরে আপনি এমন কি কি ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করেছিলেন যেখানে যার কারণে আমাদের এই প্রতিষ্ঠানটা আরো উন্নত করবে এরকম আপনার মনে হয়েছিল? ভালো কথা বলছো। আসলে আমাদের কলেজটা আগে তো ডেন্টাল কলেজ নাম ছিল রংপুর ডেন্টাল কলেজ, ফলে সরকারের কিছু বাধ্যবাধকতা বা সরকারের কিছু নিয়মের কারণে আমাদের ডেন্টাল কলেজটার নাম পরবর্তীতে পরিবর্তিত হয়ে হয় রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজ। আসলে এখানে একটা কমিউনিটি মেডিকেল কলেজ আছে, কমিউনিটি নার্সিং কলেজ আছে, যার কারণে ডেন্টাল কলেজটার নামটাও পরে চেঞ্জ করে রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজ। কিন্তু সেই রংপুর কমিউনিটি মানে নতুন না, ওই ডেন্টাল কলেজটার নাম জাস্ট চেঞ্জ হয়, রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজ হয়। এবং আমি যখন জয়েন করি তখন রংপুর ডেন্টাল কলেজই ছিল, তার 1 বছর পরেই কমিউনিটি ডেন্টাল কলেজ হলো। এবং আমি জয়েনের পর যে জিনিসটার উপর গুরুত্ব সবচেয়ে বেশি দিয়েছি সেটা হচ্ছে যে এডুকেশন সেক্টরটা, মানে একাডেমিক সেক্টরটা এবং সবাইকে আমি সবসময় ক্লাসে হোক বা সেমিনারে হোক বা বিভিন্ন প্রোগ্রামে হোক বা বিভিন্ন স্পিচে হোক, আমি সবসময় স্টুডেন্টসদের যে বিষয়টাতে মোটিভেট করি সেটা হচ্ছে পড়াশোনার উপর মোটিভেট করি। কারণ তোমাকে তোমার ভালো কেরিয়ার ডেভেলপ করতে গেলে বা তুমি ভালো ডাক্তার হতে গেলে বা ভালো মানুষও যদি বলি হতে গেলে হতে হবে আগে তোমার নলেজ বাড়াতে হবে। এই নলেজ কিন্তু এমন না যে তুমি কুড়িয়ে পেলা রাস্তায়, টাকা পয়সা সোনা দানার মতো এমন না যে রাস্তা থেকে কুড়ে পেয়েছি আমি। নলেজ বাড়াতে গেলে তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, পড়াশোনার বিকল্প কিছু নাই। পড়াশোনা যদি তুমি ভালো মতো করো, পড়াশোনা যদি তুমি বুঝে সুঝে করো, তাহলে তোমার এই শুধু ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার পাস না, তোমার পোস্ট গ্রাজুয়েশন এই পড়াশোনা দিয়ে হয়ে যাবে। এবং তোমার যে সারা জীবনের প্র্যাকটিস বা তোমার সারা জীবনের যে প্রফেশনাল যে কাজকর্ম, এগুলো তুমি এই পড়াশোনা দিয়ে তুমি করতে পারবা। আমি এই স্পিচটাই সবসময় আমার স্টুডেন্টদের দিয়ে আসি যে তোমরা পড়াশোনার উপরে বেশি গুরুত্ব দাও, তোমরা পড়াশোনার পিছনে তোমাদের ম্যাক্সিমাম সময়টা ব্যয় করো, পড়াশোনা করে নিজেকে নলেজ এনরিচ করো। কারণ নলেজ বাড়ানোর জন্য পড়াশোনার কোনো বিকল্প নাই, পড়াশোনা অবশ্যই করতে হবে। এবং মেডিকেল এডুকেশনে পড়াশোনা ছাড়া অন্য কোনো অপশন নাই তোমার। তুমি পড়াশোনা করো, পাশাপাশি তোমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো তোমার বোনাস, কিন্তু তোমাকে কারিকুলাম অ্যাক্টিভিটিস তোমাকে বাড়াতে হবে। এইটার উপরে আমি বরাবরই গুরুত্ব দিয়ে আসছি। স্যার আমি জানি যে একটা সময় গিয়ে মানে আগে যেমন ছিল উত্তরবঙ্গের অবস্থা, 2013 সালে যখন আপনি আসলেন তখন আমরা মানে আমি তো তখন অনেক ছোট, কিন্তু আমি 2015 সালে কমিউনিটি মেডিকেল কলেজে জয়েন করেছিলাম অ্যাজ এ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। তখনও আমাদের এখানে সবার মুখেই ছিল উত্তরবঙ্গের একমাত্র মেক্সিলোফেশিয়াল সার্জন। এই কথাটা শুনতে কেমন লাগতো স্যার? এখন আপনার কম্প্যারিজনে অনেকেই আসছেন, কিন্তু তখন থেকে একাই একটা জায়গায় মানে অনেকটা এক নায়কতন্ত্রের মতো আপনার জন্য কেমন লাগতো স্যার এই কথাটা শুনতে যে উত্তরবঙ্গের একা? হ্যাঁ, ঠিক বলেছো। আমি যখন রংপুরে আসি 2013 সালে, তখন আসলে সারা বাংলাদেশেই ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের সংখ্যা খুবই কম এবং ডেন্টিস্ট্রিতে পোস্ট গ্রাজুয়েশনের সংখ্যা কিন্তু খুবই কম ছিল। এবং 2013 সালে আমি যখন প্রথম আসলাম, আমি যখন ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে FCPS কমপ্লিট করলাম, তখন ঢাকায় কিন্তু বিভিন্ন হাসপাতাল থেকে, বড় বড় হাসপাতাল থেকে অনেক অফার আসতো সেখানে জয়েন করার জন্য, বসার জন্য। তো আমার ওই আগে থেকেই চিন্তা ভাবনা ছিল নর্থ বেঙ্গলে নিজের এলাকায় উত্তরবঙ্গে চলে আসা, রংপুরে চলে আসা। সেই থিঙ্কিং থেকে আমি প্রথম চলে আসলাম এবং আমি আসার আগ পর্যন্ত কিন্তু রংপুরে কোনো ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ছিলেন না। তো আমি আসার পরে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিটাকে আস্তে আস্তে ডেভেলপ করালাম। এর পিছনে অনেক স্ট্রাগল তো আছেই, অনেক অভিজ্ঞতাও আছে। একবার একটা অভিজ্ঞতার কথা বলি। তো একজন পেশেন্টের অপারেশন করতে হবে, পেশেন্টের ছিল বাইল্যাটারাল টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট অ্যাঙ্কাইলোসিস, মানে
ওই কিছু পেশেন্টের থাকে না, জন্মগতভাবে মুখ খুলতে পারে না, এরকম মুখ বন্ধ থাকে। তো এই সমস্ত পেশেন্টের অপারেশন করতে গেলে আমরা দুই দিকের জয়েন্টের সার্জারি করে দুই দিকের যে চাবালির হাড্ডি কেটে ফেলে দিই, তারপরে কিন্তু মুখ হা হয়ে যায়। কিন্তু অপারেশন করতে গেলে তো রুগীটাকে অজ্ঞান করাতে হবে। এখন অজ্ঞান যে রোগীর মুখেই খুলতেছে না, সে রোগীকে অজ্ঞানের পাইপ কিভাবে ঢুকাবে? তো নিয়ম হচ্ছে এখানে গলায় একটা ফুটা করে একটা পাইপ ঢুকাই দেওয়া হয়, ট্রাকিওস্টমি বলা হয়। তো অপারেশনের জন্য সব রেডি, অজ্ঞানের ডাক্তার, অ্যানাস্থেশিয়ার যে স্যার উনিও রেডি। তো তো আমি স্যারকে বললাম যে অ্যানাস্থেশিয়া স্যার কেমন, ঠিক আছে স্যার তাহলে শুরু করা যাক। তো স্যার বলতেছে কীভাবে শুরু করবেন, আপনার তো এখন হলো আসে নাই, টিম আসে নাই। কিসের টিম? তো বলতেছে আপনার যে ট্রাকিওস্টমি করবে, ট্রাকিওস্টমি আলাদা টিম আসবে না? না স্যার, ট্রাকিওস্টমির জন্য তো আলাদা টিম আসবে না, কেন আমি ট্রাকিওস্টমি করবো। কি বলেন, আপনি ট্রাকিওস্টমি করবেন? হ্যাঁ জি স্যার, আমি তো ট্রাকিওস্টমি করবো, আমাকে ট্রাকিওস্টমি করতে হবে। তো পরে উনি আসলে মানে বলবো যে উনি থান্ডার্ড হয়ে গেছেন, কি বলেন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ট্রাকিওস্টমি করবেন কিভাবে? আমি বললাম না স্যার, এটা আমাদের পড়াশোনা ইনক্লুডেড, এটা আমাদের টপিক্সের মধ্যে ইনক্লুডেড, আমরাই ট্রাকিওস্টমি করব এবং আমরাই পেশেন্টকে সার্জারি করব। ওরা আমি ট্রাকিওস্টমি করে দিলাম। তো সেই সময় উনি কিছু স্টুডেন্টসকে ডাক দিলেন, ডাক দিয়ে সবাইকে চারপাশে দাঁড়িয়ে, দেখো এখানে আজকে ট্রাকিওস্টমি হবে। ট্রাকিওস্টমি দেখার জন্য স্টুডেন্টসরা চলে আসলো, চলে এসে সবাই দাঁড়ায় থাকলো চারপাশে। বা স্টুডেন্টস বলতে আসলে মানে যে টিমে থাকে জুনিয়র ডাক্তার বা সবাই দেখলো ট্রাকিওস্টমি করে ফেললাম, অপারেশন করে ফেললাম। তো এটা একটা অভিজ্ঞতা আসলে যে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন আবার ট্রাকিওস্টমি করতে পারে, ট্রাকিওস্টমি করবে। তো আসলে সার্জনদের ডিপেন্ড করে স্কিলনেস, কোয়ালিটি, কোয়ালিফিকেশন, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। স্কোপ তো একটা সাবজেক্টের অনেক কিছুই থাকে। তো এইভাবে আসলে বিভিন্ন যখন ক্লিনিকগুলোতে অপারেশনের জন্য যাইতাম, তখন সবাই যখন দেখতো ওখানে এই ওটিতে কী হচ্ছে, যে ওখানে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি অপারেশন হতো। তো আমার দেখা ম্যাক্সিমাম সার্জনে যখনই শুনতো যে ম্যাক্সিলোফেশিয়াল একটা সার্জারি হচ্ছে, তো ম্যাক্সিমাম সার্জনে কিন্তু এসে একটু উকি দিতেন, দেখি কী অপারেশন করতেছেন আপনারা, এই ম্যান্ডিবল ফ্র্যাকচার করতেন, এই ম্যাক্সিলা ফ্র্যাকচার ম্যানেজমেন্ট করতেছেন, এই মুখের ক্যান্সার ম্যানেজমেন্ট করতেছেন। তো ম্যাক্সিমাম সার্জনে কিন্তু অন ইন্টারেস্টে এসে দেখে যেতেন যে কী কাজ হচ্ছে, কী অপারেশন করা হচ্ছে। তো এইভাবে আস্তে 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 এখন রংপুরে দেখবেন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, আমি ওই সময় একাই ছিলাম, এখনও কিন্তু রংপুরে প্রায় 10 থেকে 11 জন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন আছেন। এখন আমার মনে হয় আমি ওই সময় যেরকম একটা স্ট্রাগল করতে হয়েছে, একাই একটা কেস ম্যানেজমেন্ট করা একটা সাহসের ব্যাপার, একটা ভয়ের ব্যাপার। আবার যারা নতুন, যাদেরকে অ্যাসিস্ট্যান্ট নিয়ে কাজ করেছি, তাদের কোনো অভিজ্ঞতা নাই, এটা অনেক কষ্ট করতে হয়েছে, এটা বোঝা মুশকিল। কিন্তু এখন যারা করতেছেন তারা কিন্তু একটা রেডিমেড একটা টিম পেয়ে গেছেন এবং রেডিমেড এক্সপোজার বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল সব জায়গাতে কিন্তু সবাই জানে যে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি মানে এই অ্যারেঞ্জমেন্ট লাগবে। তাদের জন্য আমার মনে হয় জিনিসটা অনেক সহজ হয়েছে, আমাকে প্রথমে যেটা স্ট্রাগল করতে হয়েছিল। আচ্ছা স্যার, স্যার এখন আমি আপনার কাছে জানতে চাই, মানে আমাদের সাধারণ মানুষের জন্য, যারা আমরা ডাক্তার, এমবিবিএস, বিডিএস, তারা তো কিছুটা হলেও ওরাল হাইজিন সম্পর্কে জানি, কিন্তু যারা সাধারণ মানুষ একদম রুট লেভেলের, তারা তো হচ্ছে ওরাল হাইজিনটা জানেই না। তারপরে উপরিপক্ত আবার হচ্ছে তামাক, জর্দা, সিগারেট, বিড়ি, গুল, এগুলো তো আছেই। সেক্ষেত্রে আপনি সাধারণ মানুষের জন্য, একদম রুট লেভেলের মানুষের জন্য একটু যদি উপদেশমূলক কিছু জানাতেন যে কিভাবে তারা ওরাল হাইজিনটা মেনটেন করবে, একদম বেসিকটা, যেটা না করলেই নয়, এটা যদি বলতেন স্যার। ভালো কথা বলেছো। এটা আসলে একজন মানুষের ডেইলি যে একজন মানুষকে গোসল করতে হয়, তার শরীরটাকে ঠিক রাখার জন্য যেরকম গোসল করতে হয়, ঠিক সেই রকম প্রত্যেকটা অর্গান, যদি খুব খারাপ ভাষায় বলতে যাই, যে টয়লেট করার পরে একজন মানুষকে যেরকম পরিষ্কার করতে হবে জায়গাটা, শরীর পরিষ্কারের জন্য যেমন গোসল করতে হবে, ঠিক মুখের ক্ষেত্রেও কিন্তু একটু তাই, তার কোনো ব্যতিক্রম নাই। প্রত্যেক দিনই কিন্তু মুখেরও যত্ন নিতে হবে, দাঁতের যত্ন নিতে হবে। কারণ আপনি দেখবেন আপনার আশেপাশে কিছু মানুষ আছেন যারা যখন আপনার সঙ্গে কথা বলবে, মুখ থেকে এত বেশি বাজে দুর্গন্ধ আসে, যেটা কিন্তু খুব সোশ্যাল এম্বারেজিং, খুব খারাপ দেখায়। অনেকে হয়তো আমার খুব ক্লোজ কেউ হয়তো আমার সঙ্গে কথা বলতেছে, মুখ থেকে এত বাজে গন্ধ আসতেছে, আমি কিন্তু তাকে বলতে পারছি না যে আপনার মুখ থেকে বাজে গন্ধ আসতেছে। আবার এটাও বলতে পারছি না এই আপনি আজকে দাঁত ব্রাশ করেছেন কিনা, সেটা আসলে সামাজিকতার কারণে বলা সম্ভব হয় না। কিন্তু আমরা যদি ডেইলি আমাদের এই মুখের যত্ন নিতাম, ডেইলি যদি দাঁত ব্রাশটা ঠিকমতো করতাম, দাঁত ব্রাশে যদিও বলা হয় 2 বার করে দাঁত ব্রাশ করা, সকালে রাত্রে, দাঁত ব্রাশটা যদি আমরা ঠিকমতো করতাম, তারপরে দাঁত ব্রাশ ছাড়া মুখে পরিষ্কার বা ওরাল হাইজিন মেনটেনে আরও কিছু ওয়ে আছে, ফ্লসিং করা, সুতা ইউজ করা, মাউথ ওয়াশ ইউজ করা, কুলি করার জন্য কিছু
লিকুইড পানি জাতীয় ওষুধ আছে সেগুলো ইউজ করা, তাহলে দাঁত ব্রাশ, মাউথ ওয়াশ, ফ্লসিং, এই তিনটাই কিন্তু আসলে ওরাল হাইজিন মেনটেনের জন্য এই তিনটা ওয়ে। তার মধ্যে দাঁত ব্রাশটা হচ্ছে কমন সবার। দাঁত ব্রাশ যদি কেউ রেগুলার করি তাহলে আমার মনে হয় তার ওরাল হাইজিন এমনিতেই মোর দেন 50% ইমপ্রুভ করবে। আর এর সঙ্গে কিছু খাবারের হ্যাবিট আছে, যেটা বললাম যে অনেকে পান সুপারি, জর্দা, এগুলো যদি বন্ধ করা যায় তাহলে মুখের ডিজিজ রিলেটেড ডিজিজ থেকে ফ্রি থাকতে পারবে। বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা বলি যে চকলেট, চিপস, এইগুলো যদি বাচ্চাদেরকে অ্যাভয়েড করা যায়, বড়দের ক্ষেত্রে মানে মাঝ বয়সে যারা, তাদের ক্ষেত্রে ফাস্ট ফুড টাইপের, জাঙ্ক ফুড টাইপের, বার্গার, স্যান্ডউইচ, এগুলো যেগুলো স্টিকি টাইপের, খাওয়ার সাথে সাথে দাঁতের মধ্যে আঠার মতো লেগে যায়, এই খাবারগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে আমার মনে হয় যে ওরাল হাইজিনটা তার অটোমেটিক এমনিতেই ডেভেলপ করবে। আর ওরাল হাইজিনটা যদি তার ভালো থাকে তাহলে তার পরবর্তীতে কিন্তু মুখের কোনো ডিজিজও তার হচ্ছে না এবং দাঁতের প্রবলেমটাও মিনিমাইজ হচ্ছে, কমে যাচ্ছে। সেক্ষেত্রে তার আমার মনে করি আমি সামাজিকভাবে সে যেমন একটা সুস্থ, সামাজিকভাবে সে সবার কাছে অ্যাকসেপ্টেন্স হবে, ঠিক সেরকম ইকোনমিক্যালিও তার টাকা পয়সা কিন্তু আর খরচ করা লাগবে না পরবর্তীতে যদি ওরাল হাইজিনটা মেনটেন করতে হয়। তো এই জন্য আমি বলেই করি যে ডেইলি গোসল করাটা যেরকম একটা শরীর পরিষ্কার রাখার জন্য দরকার, ঠিক সেরকম ডেইলি টুথব্রাশিং বা মাউথ ওয়াশিংটাও ওরাল হাইজিন মেনটেন করার জন্য একটা ওয়ে বলে আমি মনে করি। মানে আমাদের কমিউনিটি ডেন্টাল কলেজে প্রিন্সিপাল হিসেবে আছেন, এটারও একটা সময় হয়তো বা গিয়ে রিটায়ারমেন্ট বা কর্মবিরতিতে চলে যাবেন, তার পরবর্তীতে কর্মজীবনটাকে কিভাবে সাজাবেন বলে প্ল্যান করছেন স্যার? যদিও আমরা যেটা প্ল্যান করি আল্লাহ তাআলার প্ল্যান হয়তো বা তার থেকে আলাদা হতে পারে, সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হতে পারে, তারপর আমরা একটা কাঠামো বা একটা প্ল্যান করে রাখি যে আমি এরকম করব কর্মবিরতিতে গেলে, বা হচ্ছে যখন রিটায়ারমেন্টে যাব তারপর হয়তো বা আমার কাজগুলো আমি এভাবে করব, এই কাজগুলো আমি তখনকার জন্য গুছাই রাখি, এখন সময় পাচ্ছি না, এমন কিছু কি আছে স্যার? এটা আসলে আমি চিন্তা করতেছি, যে কোনো সময়ে এটা হতে পারে, কতদিন বেঁচে থাকবো সেটা নাই ঠিক। প্রত্যেকটা মানুষের তো একটা থিঙ্কিং থাকেই রিটায়ারমেন্টের পরেই, বা জব আফটার কমপ্লিশন অফ মাই জব। এমনি তো ডাক্তারদের একটা, সে রিটায়ারমেন্টের পরে ডাক্তাররা তো তাদের ডেইলি যে চেম্বার প্র্যাকটিস সেটা তো করেনি, পাশাপাশি প্রফেশনাল রিলেটেড কিছু করার চিন্তা ভাবনা আছে, প্রফেশনাল আপগ্রেডেশন প্লাস সেই সাথে চ্যারিটেবল কিছু করা যায় কিনা, এই চিন্তা ভাবনাগুলো আমি করতেছি। এখনও আসলে এগুলোর ফাইনাল যে করা, এটা আসলে এখনও হয়নি, তবে আমার চিন্তা ভাবনার মধ্যে আছে, এগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি, জানাবো সময় হলে সেগুলো। স্যার, এখন যারা নতুন আসছেন ডেন্টিস্ট্রিতে, মেক্সিলোফেশিয়াল সার্জারি বা অন্যান্য যে সেক্টরগুলো, ব্রাঞ্চগুলো আছে, সেগুলোতে নতুন যে ডাক্তাররা আসছেন তাদের জন্য আপনার কিছু উপদেশ থাকবে যে তারা কিভাবে আপনাদের কম্প্যারিজনে বা কম্পিটিটিভ একটা সিচুয়েশনে কিভাবে নিজেদেরকে ডেভেলপ করতে পারে বা ফিউচারের জন্য রেডি করতে পারে? হ্যাঁ, ভালো কথা বলেছো। আমি এর আগেই একটা আমাদের কনভারসেশনে কিন্তু বলেছি যে আসলে নতুন বলো বা পুরাতন বলো, নলেজ গেইনের কোনো বিকল্প নেই। আমি বলেছি যে পড়াশোনা করতে হবে। নতুন পাশ করার সাথে সাথেই আমাদের যেটা প্রবলেম হয়, আমরা অনেক সময় পাশ করার সাথে সাথে প্র্যাকটিস নিয়ে চিন্তা ভাবনা করি, বা কীভাবে আসলে অনেক ফ্যামিলির কিছু রেসপন্সিবিলিটি থাকে, ফ্যামিলির অনেকেই মনে করে যে ডাক্তার হয়ে বের হয়ে গেছে, ছেলে বামে ডাক্তার হয়ে বের হয়ে যাওয়া মানেই এখন তার ফ্যামিলির সংসার খরচ চালাবে, এ করাবে সে করাবে। কিন্তু আসলে ডাক্তারি প্রফেশনে এটা টোটালটাই ডিফারেন্ট। ডাক্তারি প্রফেশন ছাড়া আদার্স যে প্রফেশন, কেউ গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই কিন্তু তার একটা জব হয়ে যাচ্ছে, সে অনেক কিছু করে ফেলতেছে, মানে সংসারটাকে সুন্দরভাবে চালাচ্ছে। কিন্তু ডাক্তারদের দেখা যায় যে ডাক্তারি বিডিএস বা এমবিবিএস পাশ করার পরেও তাকে কিন্তু 5 থেকে 7 বছর কমপক্ষে আবার পড়াশোনা করতে হচ্ছে। এই 5 থেকে 7 বছর কিন্তু তাকে আবার ফ্যামিলি থেকে টাকা পয়সা নিয়ে চলতে হচ্ছে। এটা কিন্তু অনেক বড় একটা, যে নিচ্ছে তার জন্য অনেক বড় একটা লজ্জার এবং কষ্টের। আবার যে ফ্যামিলি থেকে অনেক খোটা দেয়, অনেক কথাবার্তা বলে যে তোমাকে আরও এত এখন দিতে পারবো না টাকা পয়সা, এটাও কিন্তু অনেক কষ্টের। এর কারণে হয় কি, অনেকে হতাশ হয়ে যায়, কেরিয়ার ডেভেলপ করতে পারে না। কিন্তু আমি যেটা মনে করি বা যেটা করা উচিত, যে পাশ করার পরেই মানে স্টুডেন্টস থেকে বের হয়ে আসছি মানেই যে আমি এখন ডাক্তার হয়ে গেছি তা না। পাশ করার পরে স্টুডেন্টস লাইফ এসে যতটুকু পড়াশোনা করেছে, আমার মনে হয় পাশ করার পর তার পড়াশোনার লেভেলটাকে আরও 2 গুণ বা 3 গুণ বাড়িয়ে দেওয়া দরকার। মানে তাকে বুঝতে হবে যে আমি যত আর্লি
পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবো, যত আর্লি আমি ডিগ্রি নিতে পারবো, তত আর্লি কিন্তু আমি একটা জব, একটা চাকরি বা একটা প্র্যাকটিস আমি শুরু করতে পারবো। ঠিক তখন থেকে কিন্তু আমার লাইফটা শুরু হবে, ডাক্তারি লাইফটা শুরু হবে। কিন্তু এই যে এই পোস্ট গ্রাজুয়েশন করা বা ডিগ্রি করা বা এটাই যত দেরি পিছায় যাবে, তার কেরিয়ার ডেভেলপমেন্টটা কিন্তু তত পিছায় যাবে। তার ফ্যামিলির যে যে ফ্যামিলিটাকে যে ক্যারি করা, সেটা তার আরও পিছায় যাবে। তো আমার কথা একটাই, যারা নতুন পাশ করে বের হয়েছ, তারা আগের চেয়ে আরও বেশি উদ্যমে তোমাদের আরও পড়াশোনা করতে হবে। তোমাদের এই সামান্য কিছু বলবো যে পাশ করার পরে যে নতুন পাশ করছো, তখন তোমাকে যেখানে জব দেখ না কোনো, যে প্রতিষ্ঠানে বা যেখানে, এটা কিন্তু সামান্য কিছু যে টাকা পয়সা দিবে, এটা দিয়ে তোমার কিন্তু যাতায়াত খরচও হবে না। তো তোমাকে ওই জন্য এই সামান্যটুকুর পিছনে না তাকিয়ে তোমাকে ভবিষ্যতে ধৈর্য ধরে আরও বড় কিছু করে পোস্ট গ্রাজুয়েশন অর্জন করে তোমাকে যেখানে জয়েন করবা বা পোস্ট গ্রাজুয়েশন অর্জন করলে তুমি নিজেও প্রাইভেট প্র্যাকটিস করতে পারবা। তোমাকে তোমার প্রফেশনের দিকে খেয়াল রাখতে হবে। প্রফেশনের দিকে যদি তুমি খেয়াল রাখো, তোমার কেরিয়ার এমনি ডেভেলপমেন্ট হবে। পাশ করার পরে কোনো সময় একটা মিনিটও তোমাকে অপচয় করা যাবে না। একটা মিনিট অপচয় করা মানে তোমার লাইফ থেকে একটা ঘন্টা অপচয় করার মতো হয়ে যাবে। পাশ করার পরেই পড়াশোনার প্রতি আরও বেশি মনোযোগ দিতে হবে। এবং এই উপদেশটাই তো আমি সবাইকে দিয়ে আসি এবং এখনও দিচ্ছি এবং ভবিষ্যতে দিব, যে পড়াশোনার বিকল্প কিছু নাই। পড়াশোনা করেই তোমাকে তোমার নলেজ গেইন করতে হবে, পড়াশোনা করেই তোমাকে পোস্ট গ্রাজুয়েশন করতে হবে, পড়াশোনা করেই তোমাকে চাকরি বাকরি সব কিছু অর্জন করতে হবে। এই কথাটাই আমি বলবো, এটাই আমার মেসেজ। বিডিএস ডাক্তারদের জন্য বিসিএসটাকে আপনি কিভাবে দেখেন? মানে আপনার মানে প্রেক্ষাপটে বা বাংলাদেশের প্রেক্ষাপটে একজন বিডিএস ডাক্তারকে পোস্ট গ্রাজুয়েশনে আগে গুরুত্ব দেওয়া উচিত, নাকি বিসিএস সাইড বাই সাইড পোস্ট গ্রাজুয়েশন, কোনটাকে আপনি প্রেফার মনে করেন? এটা হচ্ছে অনেক আসলে চিন্তা ভাবনা করে আনসার দেওয়া কোশ্চেন। যাই হোক, বিসিএস আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বিসিএস এমন একটা বলবো যে পরীক্ষা, যেটা আসলে গভর্নমেন্ট জবের জন্য, গভর্নমেন্ট জব করতে গেলে তো বিসিএস এর কোনো বিকল্প নাই। আবার বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কাছে যে সমস্ত রুগী চিকিৎসা নিতে আসেন, ওনারা কিন্তু ডাক্তারদের বিসিএসটাকে আর একটা ডিগ্রি মনে করেন অনেক সময়। আমার কাছে যেটা মনে হয়েছে, কারণ আমার কাছে অনেক রুগী চিকিৎসা করাতে আসেন না। যদি কোনো কারণে শুনি কেন আসেন না, বলে যে উনি তো বিসিএস ডিগ্রি করা নাই ওনার, এরকম কথা আমি শুনেছি, যে ওনার তো বিসিএস ডিগ্রি করা নাই। তো যাই হোক, বিসিএস ডিগ্রি করা আমার নাই। আমি মনে করি যে আমি একজন বিসিএস ফেলিওর ডক্টর। তারপর তো আমি চলতেছি, মাশাআল্লাহ চলতেছি না। আমি মনে হয় আর 8-10 জনের মতোই আমিও ভালোভাবেই চলতেছি। বিসিএস ফেল করেছি তাতে কিছু না, কিন্তু আমি তো চলতেছি। তো এই জন্যে আমাকে দেখে অনেকের অনুপ্রাণিত হওয়া উচিত, যে বিসিএস এর মতো ডিগ্রি যদি বলি আর কি, বিসিএস না করেও সমাজে টিকে থাকা যায়, যেটা আমি তার একজন বাস্তব প্রমাণ। তবে হ্যাঁ বলবো, চাকরির ক্ষেত্রে গভর্নমেন্ট জব থাকলে অনেক কিছু করা সম্ভব, দেশের জন্য করা সম্ভব। একজন সরকারি কর্মকর্তা দেশের জন্য যেভাবে করতে পারেন, আমরা কিন্তু সেভাবে করতে পারি না। এটা সরকারি হাসপাতালে বিসিএস দিয়ে সরকারি হাসপাতালে চাকরি করে একজন যেভাবে মানুষের সেবা দিতে পারেন, সার্ভিস দিতে পারেন, আমরা কিন্তু প্রাইভেটে সেটা পারি না। এটার জন্য অনেক সময় খারাপও লাগে, কারণ সরকারিতে অনেক স্কোপ মানুষের সার্ভিস দেওয়ার, কিন্তু প্রাইভেটে আসলে অনেক বলবো যে লিমিটেশন থাকে, যেটার কারণে সম্ভব হয় না। তো অবশ্যই অনেক যাদের এজ আছে এবং যাদের কনফিডেন্স আছে ভালো, যারা ওই যে বলেছি ফার্স্ট ইয়ার থেকে মানে আন্ডার গ্রাজুয়েশনে, যারা ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত খুব ভালো মতো একাডেমিক পড়াশোনা করেছে, তাদের জন্য তো পোস্ট গ্রাজুয়েশন কোনো ব্যাপার না। তার পোস্ট গ্রাজুয়েশন একবার না হলে 2বার দিলেই তারা পোস্ট গ্রাজুয়েশন হয়ে যাবে। তাদের ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশনটাও করা উচিত এবং বিসিএসটাও করা উচিত। আর যারা মনে করে যাদের ফ্যামিলি খুব চাচ্ছে বা জবের খুব দরকার, তাহলে আমি তাদেরকে বলবো আগে বিসিএসটা তারা প্রিপারেশন নেক, কারণ বিসিএস এর আবার একটা বয়স থাকে, বয়সের পরে বিসিএস আর দিতে পারবে না। তবে বিসিএস দিলে তারা বিসিএসেরই ভালো মতো প্রিপারেশন নেব। কিন্তু আমি বিসিএসেরও প্রিপারেশন নিচ্ছি, আবার এইদিকে এফসিপিএস এমএস এমডিরও প্রিপারেশন নিচ্ছি। তো দুই নৌকায় পাও দিলে দেখা যায় যে একটা এদিকেও হয় না ওদিকেও হয় না। তো নিজের ডিসিশন আসলে নিজেকেই নিতে হবে, যে আমি বিসিএস আগে দিব নাকি আমি পোস্ট গ্রাজুয়েশন আগে দিব। আর যাদের কনফিডেন্স আছে, যাদের পড়াশোনার প্রতি ভালো নলেজ আছে, তাদেরকে আমি দুটাই কন্টিনিউ করতে বলবো, যে তুমি পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাও দাও অ্যাজ ওয়েল অ্যাজ তুমি বিসিএসেরও প্রিপারেশন দাও। কারণ বিসিএস এবং পোস্ট গ্রাজুয়েশন দুটা হয়ে গেলে তুমি তোমার কেরিয়ার আরও আর্লি সেটেলমেন্টে যেতে পারবা। আমার এটাই অ্যাডভাইস। স্যার, আমরা যারা এমবিবিএস ডাক্তার আছি, তারা এমবিবিএস পাশ করার পরে, ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে
চাইলেই কোনোখানে যদি আমরা হচ্ছে জেনারেল ফিজিশিয়ান হিসেবে প্র্যাকটিস করতে চাই, যে না বাসায় আমার একটা রুম আছে বা হচ্ছে এলাকায় কোনো একটা ফার্মাসিতে স্পেস আছে, সেখানে আমি চাইলেই বসতে পারবো খুব সামান্য কিছু ইকুইপমেন্ট নিয়ে। দেখা যায় যে একদম বেসিক যেগুলো না হলেই নয়, একটা গ্লুকোমিটার বা একটা স্পিগমোম্যানোমিটার, স্টেথোস্কোপ, ওয়েট মেশিন, এরকম কিছু স্পেসিফিক যেগুলো লাগবেই। একটা স্নেলের চার্ট, আইয়ের চোখের পেশেন্টের আসতে পারে। কিন্তু বিডিএস ডাক্তাররা যদি হচ্ছে তার হচ্ছে ইন্টার্নশিপের নলেজ বা বেসিক নলেজ খুব ভালো থাকে, সে চাইলেও কোথাও ইচ্ছা করলেই ইন্টার্নশিপের পরে বসতে পারে না। কারণ প্রত্যেকটা সেন্টার বা জিপি সেন্টার বলেন, সেখানে তো ডেন্টাল ইকুইপমেন্টগুলো অ্যাভেলেবেল থাকে না। আর আমরা যতটুকু জানি যে ডেন্টাল ইকুইপমেন্ট খুবই কস্টলি, সে যদি পার্সোনালি চেম্বারও দিতে চায় তাকে অনেক পরিমাণ ব্যয় করতে হয় এটার জন্য। এই জিনিসটার জন্য যদি একটু বলতেন যে কিভাবে এটা থেকে তারা ওভারকাম করতে পারে, বা এরকম কোনো সুযোগ আছে কিনা বাংলাদেশে যে এই সেন্টারগুলো বা এরকম কিছু পদক্ষেপ হয়তো বা পরবর্তীতে আসবে যে জুনিয়র ডাক্তাররা চাইলেই চেম্বারে বসতে পারে। ভালো কথা বলেছো। বিডিএস ডাক্তারদের জন্য এটা খুবই একটা প্রতিবন্ধকতা আসলে, যে পাশ করার পরে বসতে গেলে একটা বিপি বা স্টেথো নিয়ে যেমন একজন এমবিবিএস ডাক্তার বসলেই মোটামুটি প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু একজন বিডিএস ডাক্তারের জন্য অবশ্যই ডেন্টাল একটা ইউনিট বা ডেন্টাল চেয়ার বলি, শুধু ডেন্টাল চেয়ারটা হলেই তো হবে না, আরও অনেক ইনস্ট্রুমেন্টস দরকার। জীবাণুমুক্ত করার জন্য অটোক্লেভ থেকে শুরু করে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দরকার। অ্যাটলিস্ট 10 লাখ টাকা তো লাগবেই, 10 লাখ টাকার মতো দরকার একটা মোটামুটি একটা কোয়ালিফাইড চেম্বার দিতে গেলে। তো আমার ক্ষেত্রেও কিন্তু এরকমই হয়েছিল। হয়তো আমি আমার ফ্যামিলি থেকে সে সাপোর্টটা দিয়েছে, সেটা যেভাবেই হোক, ল্যান্ড সেল করে হোক বা যেভাবে হোক, কারণ প্র্যাকটিস তো শুরু করতেই হবে। তবে এখন যেটা সুবিধা আছে, এখন কিন্তু অনেক ব্যাংক ফাইন্যান্স করতেছে। যাদের টাকা পয়সার প্রবলেম, তাদের সার্টিফিকেট নিয়ে ব্যাংক কিন্তু এখন একটা পার্সোনাল লোন দেয়। এবং অনেক সময় অনেক ব্যাংক কিন্তু ডেন্টালের উপরেই, ডেন্টাল ইকুইপমেন্ট বা ডেন্টাল ইনস্ট্রুমেন্টসের জন্যই ব্যাংক আমার মনে হয় 10 লাখ থেকে 20 লাখ টাকা পর্যন্ত ব্যাংক লোন দিচ্ছে। ভালো যদি কেউ গ্রান্টার হয় আর কি, যদি কেউ দায়িত্ব নেয়, তাহলে সেক্ষেত্রে ব্যাংক দিতে পারে। ব্যাংক লোন দিচ্ছে, ব্যাংকের লোকজন তো অনেক সময় আমাদের সঙ্গে আসে, কথা বলে যে কেউ যদি লোন নিতে চায়, আপনারা যদি কারো দায়িত্ব নেন তাহলে ব্যাংক সেক্ষেত্রে সাপোর্ট দিবে। অনেকে যদি চায়, যদি তার পারিবারিক সাপোর্ট সেরকম না থাকে, তাহলে আমরা ব্যাংকের দ্বারস্থ হতে পারে। এবং সেক্ষেত্রে অবশ্যই একজন ভালো, তার সঙ্গে যার সম্পর্ক ভালো, গ্যারান্টার হিসাবে তাকে যদি রাখা যায়, তাহলে আমার মনে হয় সে ব্যাংক সাপোর্ট নিয়ে একটা ইনস্টলমেন্ট সিস্টেম করে নিয়ে সে চেম্বার দিতে পারে। কারণ আসলে তো তাকে চেম্বার দিতেই হবে, কারণ দাঁতের ডাক্তার বা ডেন্টাল সার্জন হলে যদি সে তার যন্ত্রপাতি নিয়ে যদি তো সে না বসে, তাহলে তো তার প্র্যাকটিস শুরু করতে পারবে না। তো সেক্ষেত্রে এখন সাপোর্ট ব্যাংকের দিকেই সাপোর্ট যাওয়া ছাড়া অন্য কোনো উপায় আমি দেখতেছি না। তো এটাই চিন্তা ভাবনা করতে পারে আর কি। স্যার, আমরা জানি যে এখন হচ্ছে প্রত্যেকটা জব সেক্টর এআই দ্বারা হচ্ছে হুমকির সম্মুখীন হচ্ছে। সেক্ষেত্রে আপনি রোবোটিক ডেন্টিস্ট্রির ব্যাপারে যদি কিছু বলতেন, যে আপনারা যারা হচ্ছে সিনিয়র স্যাররা আছেন, ম্যাডামরা আছেন, ডেন্টিস্ট্রির ব্যাপারে এআই এর ভূমিকাটা কিরকম হতে পারে বলে মনে করেন? হ্যাঁ, এআই তো এখন এআই চলে আসছে এবং ভবিষ্যতে মনে তো হচ্ছে এআই শুধু ডেন্টিস্ট্রি না, সমস্ত প্রফেশনে এআই দখল করে নেবে। ডেন্টিস্ট্রিতে এআই, রোবোটিক ডেন্টিস্ট্রি নামে অলরেডি টার্ম শুরু হয়ে গেছে। রোবোটিক ডেন্টিস্ট্রি কয়েকদিন আগেই আমি একটা ইউটিউবে একটা ভিডিও দেখলাম রোবোটিক ডেন্টিস্ট্রির। অনেকগুলো আর্মস এভাবে চারপাশে রাখা আছে, একটা ডেমোর মধ্যে মুখের মধ্যে এটা গিয়ে ড্রিল করতেছে, আবার আর একটা গিয়ে ওয়াটার স্প্রে করতেছে। যদিও আমার মাথায় এটা এখন পর্যন্ত ওইভাবে ঢুকেনি, আর রোবোটিক ডেন্টিস্ট্রির উপর আমি এখন পর্যন্ত কোনো ট্রেনিংও যাই নাই। তো ইউটিউবে যতটুকু দেখেছি আর কি রোবোটিক ডেন্টিস্ট্রি, আমার মনে হয় বাংলাদেশে আসলে এগুলো আসতে অনেক দেরি আছে। আমার মনে হয় এগুলো 20-25 বছর আগে, 20-25 বছর হয়তো সময় লাগতে পারে এভাবে বাংলাদেশের মতো কান্ট্রিতে আসতে রোবোটিক ডেন্টিস্ট্রি। তবে আমাদের প্রিপারেশন থাকতে হবে রোবোটিক ডেন্টিস্ট্রিকে অ্যাকসেপ্ট করার। কারণ রোবোটিক ডেন্টিস্ট্রি একসময় আসবে, তখন ডেন্টাল সার্জনরা রোবোটিক ডেন্টিস্ট্রির পিছনে বা বিহাইন্ড দ্য ম্যান, কারণ রোবট তো আর নিজে কাজ করবে না, রোবটের পিছনেও তো একজন মানুষকে থাকতে হবে। তো রোবটের পিছনেই সেই ডেন্টিস্টকে থাকতে হবে। তো ডেন্টিস্টকে এখন থেকে সেভাবে তৈরি করতে হবে, যে মনে করতেছে ফিউচার ডেন্টিস্ট্রিতে সে কেরিয়ার করবে, তাহলে তাকে রোবোটিক ডেন্টিস্ট্রির উপরে এখন থেকে পড়াশোনা করে সেই লাইনে। আমাদের দেশে তো এগুলোর পড়াশোনা নাই,
যে সমস্ত ডেভেলপড কান্ট্রিতে রোবোটিক ডেন্টিস্ট্রি চালু হচ্ছে সেই সমস্ত দেশে এসে গিয়ে পড়াশোনা করে এগুলো চালু করতে পারে। তার মেন্টালিটি এখন থেকে এগুলো তৈরি করতে হবে। দেখা যাক কি হয়, আমরা ওই অপেক্ষায় থাকলাম। আমরাও রোবোটিক ডেন্টিস্ট্রি দেখার অপেক্ষায় আছি, যেহেতু এই ব্যাপারে নলেজ নাই। এবং আমরা যখন পড়াশোনা করেছি আমাদের বইগুলোতেও কিন্তু রোবোটিক ডেন্টিস্ট্রির ওইভাবে কোনো চ্যাপ্টার ছিল না। এখন আমরা যেগুলো পড়াশোনা করতেছি সেগুলো লেটেস্ট নতুন জার্নাল, নতুন যে রিভিউগুলো আসতেছে এগুলোতে রোবোটিক ডেন্টিস্ট্রি ইনক্লুড হচ্ছে। আমরাও নিজেকে এগুলোকে আস্তে 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 এনরিচ করার চেষ্টা করতেছি এই ব্যাপারে। আচ্ছা স্যার, স্যার শেষ করি। আমাদের হচ্ছে এই টিম আপনার সাথে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটালো, আপনার কেমন লাগলো স্যার আমাদের সাথে কথা বলে, বা আমাদের এরকম আমরা যখন আপনার কাছে এরকম একটা মানে প্রস্তাব নিয়ে গিয়েছিলাম তারপর থেকে এখন পর্যন্ত আপনার কাছে কেমন মনে হয়েছে স্যার ওভারঅল? এমনি তো সবসময় সবার সঙ্গে কথা বলতে হয়, কিন্তু আসলে ক্যামেরার সঙ্গে কথা বলতে গেলে একটা অন্যরকম একটা কীরকম চলে আসে, জড়তা চলে আসে। আসলে ক্যামেরার সঙ্গে কথা বলা, সবার সঙ্গে কথা বলা এবং ক্যামেরার সামনে কথা বলার মধ্যে আসলে অনেক পার্থক্য। যারা কখনো ক্যামেরার সামনে আসেন নাই তারা আসলে এই জিনিসটা বুঝতে পারবেন না যে ক্যামেরার সামনে কথা বলাটা অনেকটাই জড়তা। তবে এটা যখন তুমি ফার্স্ট আমার কাছে আসলা বললা, তো একটা তো সবার মিডিয়ার সামনে বা ক্যামেরার সামনে কথা বলার একটা আগ্রহ থাকে, আগ্রহটাও ছিল। প্লাস তুমি যে এই কথাগুলো বলবা, এই কোয়েশ্চেনগুলো করবা, এগুলো তো আমার আগে থেকে মানে প্রি ফর্ম যে বলবো যে আগে থেকে যে স্ক্রিপ্ট রেডি করা সেটা ছিল না। আমিও ভাবতে পারিনি এই কথাগুলো বলবা। অনেক পার্সোনাল কথাবার্তাও বের হয়ে আসলো, প্লাস প্রফেশনাল কথাবার্তা হলো। সব মিলাই ভালো মনে হলো, খারাপ না। ভবিষ্যতে যদি আরও এই ধরনের কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করো আমি মনে হয় বসবো তোমাদের সঙ্গে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার আপনাকে। মানে স্যার আমরা হচ্ছে আমার একটা ইচ্ছা ছিল যে আপনার সাথে এরকম একটা কিছু প্ল্যান করার, কিন্তু মানে সাহস হচ্ছে না, এরকম একটা ব্যাপার ছিল। পরে ভাবলাম যাই স্যারের সাথে কথা বলি, কিন্তু যখন আমি আপনার চেম্বারে ঢোকার পরে আপনার সাথে কথা বললাম তখন একটা কনফিডেন্স গ্রো করে আসছিল। মানে আমি কিন্তু কোনো কোশ্চেনিয়ার বা কোনো কিছু প্রি স্ক্রিপ্টেড বা প্ল্যান করে এটা আসিনি। মানে এটাও জানি না যে আমি আসলে কি কি কোশ্চেন করব, মানে এটার পর এটা করব বা প্ল্যান করব। কিন্তু আপনার এত সুন্দর একটা মানে কি বলবো মানে বন্ধুসুলভ একটা আচরণ ছিল যে আমার ভিতরে কোনো ভয় কাজ করেনি, যার কারণে এত সুন্দরভাবে সময়টা চলে গেছে টের পাইনি স্যার। ধন্যবাদ আপনাকে স্যার। ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ, তোমাদের টিমের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, যারা শুনতেছেন দর্শকরা সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।